আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমবায় শক্তি সমবায় উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয় কর্তৃক আয়োজিত ৪৮তম জাতীয় সমবায় দিবসে শেষে অনুষ্ঠিত আলোচনা সভার সম্মানিত সভাপতি উপজেলা সফল নির্বাহী অফিসার জনাব শরীফ আহমেদ, আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বাগমারার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী, ডিজিটাল বাগমারা গড়ার অন্যতম রূপকার, বাগমারার সুখ সমৃদ্ধির অগ্র সৈনিক এবং একজন সফল মানুষ জনাব ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি, আমাদের এখানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসাবে শ্রী অনিল কুমার সরকার, চেয়ারম্যান বাগমারা উপজেলা পরিষদ। উপস্থিত ছিলেন থানা নির্বাহী অফিসার, থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এবং অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ। এখন উপস্থিত আছেন অনেক রাজনৈতিক নেতৃবর্গ, সাংবাদিক বন্ধুগণ, ব্যাংক সমিতির সদস্যবৃন্দ, সামনে বরিষ্ঠ আমার একান্ত প্রিয় সমবায় ভাইরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন। সম্মানিত ভাইরা, বলতে হয় কথার শুরুতে, সমবায় আমার গর্ব, সমবায় আমার অহংকার, সমবায় আমার সামাজিক অর্থনৈতিক মুক্তির চাবিকাঠি, সমবায় মানে শক্তি, সমবায় মানে মুক্তি, সমবায় মানে সমৃদ্ধ সমাজের উন্নয়নের পথ। যে কাজ একার পক্ষে করা সম্ভব নয়, সে কাজ সম্মিলিতভাবে করা সম্ভব। বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি আপনার জাতির জনক বঙ্গবন্ধু, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যিনি পাকিস্তান যুক্ত ফ্রন্টের রাজনৈতিক জীবনে সর্বপ্রথম মন্ত্রী হিসেবে যোগদান করার পরে যে দপ্তরের দায়িত্ব পেয়েছিলেন সেটা হচ্ছে সমবায় মন্ত্রণালয়। এই কারণেই বঙ্গবন্ধুর দর্শন হচ্ছে আপনার সমবায়ের উন্নয়ন। ওখান থেকে উনি সমবায়দের নিয়ে কাজ করার জন্য একান্ত মানসিকতা নিয়ে তার কার্যক্রম শুরু করেন এবং ওনার জীবনের পরিসমাপ্তি ঘটানোর পর একটা বড় ঝোঁক নেমে আসে বাংলাদেশের ইতিহাসে। 1981 সালে আপনার জাতির জনকের সুযোগ্য কন্যা, বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রবাস জীবনের সমাপ্তি ঘটিয়ে উনি 1989 সালে বাংলাদেশের রাজনৈতিক জীবনের শুরুতে একটা সমিতি পরিদর্শন করেন। সেই সমিতি অবস্থান হচ্ছে কুমিল্লাতে, নাম হচ্ছে দিঘার সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি। সেখান থেকে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা দুইজনের দর্শন হচ্ছে দেশের উন্নয়ন করতে হলে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে সমবায় ছাড়া বিকল্প আসলে কিছুই নেই। আপনারা জানেন এখন পর্যন্ত কূটনীতিতে সারা পৃথিবীর যিনি কলকাঠি নাড়েন সেই দেশটার নাম আপনারা জানেন, সেই দেশটা কে? আফ্রিকার কূটনীতিতে কলকাঠি নাড়ে না, আফ্রিকার কলকাঠি নাড়ে শক্তিতে। কূটনীতিতে কলকাঠি নাড়ে ব্রিটিশ পিরিয়ড থেকে যেই দেশটা, সেই দেশ হলো ব্রিটিশ। ওই ব্রিটিশ মিডিয়া বাহিনী ওরা তখন থেকে কূটনীতিতে খুব পাকা, এখনো কূটনীতি খুব পাকা। ওখানেই কিন্তু সমবায়ের যাত্রা শুরু। ব্রিটেনের আপনার যত কলকারখানা ইন্ডাস্ট্রি পরিচালিত হচ্ছে সবগুলো কিন্তু সমবায়ের ভিত্তিতে। এবং বর্তমান দেশে কল কবজা প্রযুক্তি সব কিছু দিক থেকে যে দেশটি সবচেয়ে বেশি এগিয়ে গেছে সেই দেশটার নাম বলতে পারেন আপনারা কেউ? সেই দেশটার নাম হলো কিন্তু চীন। বর্তমানে বিশ্ব বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয় চীনে আপনার বছরে 2 বার, এপ্রিল মাসের 15 তারিখ থেকে 19 তারিখ আর অক্টোবর মাসের 23 তারিখ থেকে 27 তারিখ আপনার
প্রদর্শিত হয়। আমি সেই বাণিজ্য মেলায় 3 বার গিয়েছি। এই চীন যে এখন এত অ্যাডভান্স, আমেরিকা কিন্তু চীন যখন হুঙ্কার ছাড়ে, আমেরিকার এত শক্তি থাকার পরেও আমেরিকা কিন্তু তখন টনক পড়ে যায়, তখন কিন্তু কিছু সরে যায়। কারণ মাথাতে যেমন বুদ্ধি, কূটনীতিতে যেমন পাকা, আর প্রযুক্তিতে তারা কিন্তু সবচেয়ে বেশি এগিয়ে। এদের সবচেয়ে বেশি এগুলোর পিছনে যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে সমবায়। আপনারা ওটা চীন ঘুরলে, যদি আপনাকে মনে করেন চীনে যাবেন, যাওয়া কিন্তু সহজ। আপনার মেলায় যাবেন, পৃথিবীতে যত রূপের যন্ত্রপাতি আছে, আবিষ্কার আছে, সব সেখানে দেখতে পাবেন। এবং পৃথিবীতে যত বড় বড় ব্যবসায়ী আছে, সবাইকে না চিনলেও বাংলাদেশেরও চিনতে পারবেন তো, নাকি বলেন? বাংলাদেশের যত বড় বড় ব্যবসায়ী আছে, এমন কোনো ব্যবসায়ী নাই যে আপনার যখন ক্যান্টন ফেয়ার অর্থাৎ বিশ্ব বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয় সেই সময় চীনে যায় না। সারা পৃথিবীর সকল বড় বড় ব্যবসায়ী সবাই সেখানে হাজির হয়। একবার শুনলাম সেখানে মানুষ যায়, কেউ মানুষ যায় এখানে ব্যাগ পোড়ানোর জন্য। বড় বড় কোম্পানি রাস্তায় তাদের পাবলিসিটির জন্য, অ্যাডভার্টাইজের জন্য খুব উন্নত মানের ব্যাগ তৈরি করে দাঁড়িয়ে আছে। আপনার কত মানুষ যাচ্ছে লাইন ধরে, সবাইকে একটা করে ব্যাগ দিয়ে দিচ্ছে, সব কোম্পানি ব্যাগ দিচ্ছে। আমি প্রথমবারে ব্যাগ পেতে এত ব্যাগ পেলাম, শেষ পর্যন্ত দেখলাম আমি এই ব্যাগ নিয়ে যাওয়ার লাগে, তাহলে আমার ব্যাগে আর আমার লাগে তার মুক্তি ধরা সম্ভব না। এবং ব্যাগগুলো কিন্তু বেশ দামি দামি, ব্যবহারের জন্য যথেষ্ট উপযোগী, সবগুলো অ্যাডভার্টাইজের জন্য। আর আপনার ফ্রি খাবার পাওয়া যায়। এই ফ্রি খাবারের জন্য যেমন আইসক্রিম, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের আইসক্রিম, চকলেট, তারপরে গ্লাস, তারপর প্লেট, তারপরে বোতল, এগুলো সব ফ্রি পাওয়া যায়। নেওয়ার জন্য এই বিষয়গুলো যে এলাকায় সেট করা আছে, ওই এলাকায় মানুষের ভিড়, চরম ভিড় এলাকায় মানুষের। সবাই নেওয়ার জন্য ভাইকে দেখি তারা বানায় বানায় দেখায়, আর খাওয়ার জন্য ওইখানে আইসক্রিমের দোকানে গেল, দেখি আপনার আইসক্রিমটা কেমন, নিল, খেলো। ধরেন যে যতক্ষণ মানুষ পারে ততক্ষণ পর্যন্ত কিন্তু খেতে থাকে। আইসক্রিম যে নলগুলো, ওই নলগুলো একবার আমি নিতে নিতে আমার পরে একটা ব্যাগে ওই নলটা হচ্ছে 5 কেজি, এত জিনিস। এখন আপনারা সেখানে যেতে পারবেন এবং দেখতেও পারেন। আমাদের ব্যবসা বাণিজ্যে এগিয়ে যাওয়ার জন্য যেমন মন মানসিকতাকে বড় করতে হবে, অনুরূপভাবে আমাদের চক্ষু দৃষ্টিটাও কিন্তু ব্রড করতে হবে। আসলে না দেখলে, না জানলে, চিন্তা করেই সব কিছু উদ্ভাবন করা সম্ভব নয়। কিন্তু আমাদের চিন্তা শক্তি এরকম না, আমাদের আবহাওয়া কিন্তু এরকম না। আপনি জাপানে গেলে কিন্তু এটা দরকার হয় না। জাপানে একটা ছেলে যখন ক্লাস 5 পাস করে, তখন এরা চিন্তা করে আমি কি আবিষ্কার করবো। ওইখানকার আবহাওয়াটা এমন যে মানুষের মাথাটাকে ওই আবহাওয়ায় এমন করে দেয় যারা সবাই উদ্ভাবন নিয়ে ব্যস্ত, একটা জিনিস তৈরি করে ব্যস্ত। কিন্তু জাপান অর্থনৈতিক দিক থেকে পৃথিবীতে খুব বেশি অ্যাডভান্স করতে পারেনি। ওদের প্রযুক্তি যেগুলো, সেগুলো কিন্তু খুব উন্নত, কিন্তু বিশ্ব মার্কেটে জাপানের প্রযুক্তিগুলো কিন্তু এখন মার্কেট পাচ্ছে না। মার্কেট পেয়েছে সবচেয়ে বেশি চীন, আর 2 নম্বরে মার্কেট পেয়েছে ভারত। এরা জিনিসের গুণগত মান একটু কমিয়ে দিয়েছে। আর হচ্ছে আপনার প্রোডাক্ট বাড়িয়েছে অনেক হাজার রকম, একদম খেলনা থেকে শুরু করে, বাচ্চার খেলনা থেকে শুরু করে এরোপ্লেন পর্যন্ত সব প্রোডাক্ট তাদের আছে। আমরা একটা জিনিস আকাশ ভাই বলেছে, আমরা যেভাবে মেলা উদযাপন করি এইভাবে আর কেউ করে না, অনুষ্ঠান। কথাটা ঠিক নয়। কথা ঠিক হচ্ছে গত বছর আপনার খুলনাতে 3 দিন ব্যাপী এই সমবায় দিবসের মেলা অনুষ্ঠিত হয়েছে। সেই মেলায় প্রধান অতিথি ছিল বিভাগীয় কমিশনার এবং মেলার উদ্বোধন করে আপনার সমবায়ের জয়েন্ট রেজিস্ট্রার। ওইখানকার মানুষ যারা সমবায় করে তারা বিভিন্ন রকমের প্রোডাক্ট তৈরি করে, হাত দিয়ে তৈরি করা যায়, কুটির শিল্পের মাধ্যমে তৈরি করা যায়, এগুলো তৈরি করে তারা মেলায় আমদানি করলো। 3 দিন ব্যাপী মেলা চলার কারণে দেখা গেছে সেখানে মানুষের প্রচুর ঢল। হাতের তৈরি জিনিস তো এখানে ধরেন দাম কম, এখানে ট্যাক্স নাই, খাজনা নাই, যার কারণে সব মানুষ এখানে গিয়ে কেনার আয়োজন করেছে। আমাদের নতুন চিন্তা, আমরা যে মেলার আয়োজন করেছি, এবারে আমি সমবায় অফিসারকে অনুরোধ করব, আমি সকল প্রশাসনকে অনুরোধ করব, আমরাও যেন 3 দিন ব্যাপী, 4 দিন ব্যাপী, 5 দিন ব্যাপী, এখানে যখন সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ মেলা হয়, আমাদের মেলাটাও যেন আমরা এই কাজ করতে পারি। মেলা করলে আজকে দেখেন এখানে কেউ রক্ত পরীক্ষা করছে, কেউ ডায়াবেটিস পরীক্ষা করছে, কেউ প্রেসার পরীক্ষা করছে, কেউ নদী বানিয়েছে,
কেউ পুকুর বানিয়েছে, যার যার জিনিস আছে তারা কিন্তু নিয়ে এসে হাজির হয়েছে। মেলায় যদি পুরস্কারের সিস্টেম থাকে, যাদের মেলা স্টল সুন্দর হবে, তাদের মানে প্রোডাক্ট বেশি থাকবে, তাদেরকে আমরা পুরস্কৃত করব, তাহলে দেখবেন আগামী বছর অনেকেই এখান থেকে এই মেলায় প্রোডাক্ট নিয়ে এসে স্টল দেওয়ার চিন্তা করবে। ঠিক কিনা বলেন? আমাদের এই তৎপরতা না থাকার কারণেই আমরা কিন্তু পিছিয়ে। আসলে সমবায় সমিতি অনেক হয়েছে, কিন্তু কিছু সমিতি আছে যেগুলোর নাম কেউ আসতে সমিতি, আর আমাদের চিত্ররঞ্জন দাদা বলে গেল পকেট সমিতি। উনি না কাছে কে বললো যাই হোক পকেট সমিতি, রেজিস্ট্রেশন নিয়ে পুকুর নিল, লোক নাই জন নাই, কিন্তু তারা স্বার্থ হাসিল করতেছে। আসল প্রকৃত সমবায়রা এখান থেকে বঞ্চিত হচ্ছে, বাদ পড়ে যাচ্ছে। এইটার মূল কারণ হচ্ছে আমাদের একাগ্রতার অভাব, আমাদের প্রতি প্রশাসনের তৎপরতার অভাব, সহযোগিতার অভাব। এটা যদি থাকতো তাহলে আমাদের একাগ্রতা তৈরি হতো এবং আমরাও সমবায় হিসেবে সামনে এগিয়ে যাওয়ার জন্য যে কাজটা করা দরকার এটা আমরা করতে পারতাম। এখানে যত লোক আছে সব লোকের মাথা একটা নয়, কিন্তু সব যত মানুষ মাথা ততটা, বুদ্ধি কিন্তু তত রকমের। সবার বুদ্ধি এক জায়গায় করলে একটা বড় কিছু হওয়া সম্ভব কিনা? বড় কিছু হওয়া সম্ভব। একটা ঘটনা বলি, আপনারা একটা সমিতির নাম শুনেছেন কিনা? সেই সমিতির নাম হচ্ছে একতা হেয়ার প্রসেসিং ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। সমিতিটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার দামোড়হুদা উপজেলার কারপাসডাঙ্গা গ্রামে। এই গ্রামটা হচ্ছে একদম বর্ডারের ধার দিয়ে। বর্ডারের ধার দিয়ে হওয়ার কারণে এই এলাকার লোকজন কিন্তু অনৈতিক কাজের সাথে জড়িত। চুরি, ছিনতাই, কালোবাজারি, স্মাগলিং এবং নেশা ইত্যাদি কাজের সাথে জড়িত। 2004 সালে ওইখানকার একটা লোক এই সমাজের সবচাইতে ছোট কাজ যেটা এটা শুরু করলো। ছোট কাজটা কি? এই যে মানুষ চুল কাটে না, মানুষ চুল কাটে, দেখবেন চুল পড়ে, তারপরে মেয়ে মানুষেরা মাথা হাসার পরে মেয়ে মানুষের এক লোক করে চুল হয়, কি বলে হয় না? এই এক লোক চুল, পুরুষের দু চারটা চুল পুরানো শুরু করলো একটা সেট। যেমন আমাদের এলাকায় দেখবেন কিছু পাগল ছেলে পেলে এই রাস্তায় নর্দমায় ডাস্টবিনে কি কুড়ায়, পলিথিন কুড়ায়, বোতল কুড়ায়, ওখানে আরো কিছু পড়ে আছে কিনা আয়রন টাইরন সিলভার টিলভার এগুলো কুড়ায়, কি বলে কুড়ায় না? আমরা কি বলি এইটা সমাজের সবচেয়ে নিকৃষ্ট জঘন্য কাজ। কারণ ডাস্টবিনে ময়লা স্তূপে কি পড়ে থাকে? বাড়ির যত ময়লা আবর্জনা, বাচ্চার পায়খানা, কাশ, থুতু যত কিছু আছে সব ওখানে আমরা ফেলি, ঠিক কিনা? মাছের উচ্ছিষ্ট, গোস্ত ধোয়ার উচ্ছিষ্ট এগুলো ফেলি। ওইখানে গিয়ে কিছু ছেলে ফেলে পোড়াচ্ছে হলো ওই আপনার একটা বোতল, একটা ধরেন যে সিলভারের কোনো টুকরো পড়ে আছে কিনা, আপনার লোহার কোনো টুকরো পড়ে আছে কিনা। অনুরূপ ভাবে সেই কারপাসডাঙ্গায় একটা ছেলে শুরু করলে চুল কুড়া। চুল কুড়াতে কুড়াতে একসময় জমা হয়ে গেল। তখন সে একজনকে বলছে চুলগুলো কি করবো আমি? তখন বললো যে ওই লোকটা বলছে চুলগুলো কিন্তু বিক্রি হয়। কোথায়? ভারত ওপরে চুল কিনে বেচা হয়। তখন উনি ভারত চলে গেলেন, যা চুল বিক্রি করলেন, বিক্রিতে অনেক টাকা পেল। এরপরে কি করলো? আমরা চুল কুড়ানো শুরু করলো আরো কয়েকজনে মিলে, ভারতে চুল বিক্রি করে। করতে করতে 2007 সালে ওর ভিতরে একজন বলছে যে তোমরা যে চুলগুলো বিক্রি করছো ভারতে, ভারত কোথায় বিক্রি করে? এটা খোঁজ নিয়ে দেখা যায়। খোঁজ নিয়ে দেখা যায় চুলটা কিনে হচ্ছে ভারতের কাছ থেকে চীন। এখন আমরা আমার চীনে কোনো লাইন পাবো না, খুঁজতে করতে চীনের লাইন পেয়ে গেল। 2012 সালে তখন তারা চিন্তা করলো যে আমরা এই কাজটা যদি সংগঠিতভাবে সমবায়ের মাধ্যমে করতে পারি তাহলে সদস্য বল বাড়ানো যাবে, টাকা পয়সা সঞ্চয় হবে এবং আমরা এই কাজটা ফলবল আরো বৃদ্ধি করতে পারব। এই পরিকল্পনাতে 2013 সালের 1 জানুয়ারি আপনার তারা সমিতি করে, ওইখানকার সমিতির রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 16। এই সমিতির মাধ্যমে ওরা এবার স্ত্রীদের চুল সরবরাহ শুরু করলো, বিক্রি শুরু করলো। বর্তমানে তাদের কর্মচারীর সংখ্যা হচ্ছে একদম রেগুলার কর্মচারী ফুল টাইম 500, আর হাফ টাইম বা পার্ট টাইম কাজ করে কর্মচারীর সংখ্যা হচ্ছে 10,000। এবং সকল তারা খরচ বাদ দিয়ে কর্মচারীর বেতন, অফিসের ভাড়া, ডোনারদের প্রফিট সব দেওয়ার পরে তারা নেট ইনকাম করেছে 2018 সালে 3 লক্ষ টাকা।
কি বিক্রি করে? কি বিক্রি করে? চুলটা আমরা আমাদের এলাকায় এখনো কি আমরা মূল্যায়ন করি? তাহলে এত ছোট কাজ করে তারা তাদের জীবনের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে। গোলাম মাওলা রনি, আপনার নাম শুনেছেন, বর্তমান সরকারের এক্স এমপি। উনি একদিন ইউটিউবে একটা সাক্ষাৎকার দিতে গিয়ে বাংলাদেশের একজন সফল মানুষের কথা বলছেন। সেই মানুষটার মৃত্যুদণ্ড হয়েছে, ফাঁসি হয়েছে। উনি বলছেন, ওনাকে জিজ্ঞেস করলাম আপনার উন্নতির পিছনে কি কারণ ছিল? উনি বলছেন, আমার উন্নতির পিছনে যে কারণটি ছিল সেটা হচ্ছে একমাত্র কারণ সমবায়, দ্বিতীয় কোনো কারণ ছিল না। সমবায়ের মাধ্যমে সঞ্চয় জমা করা শুরু করে এবং এই সঞ্চয় দিয়ে ঢাকার আনাচে কানাচে জমি কেনা শুরু করে। জমি কিনে এই জমিতে প্লট বানায়, প্লট যে বিক্রি করে, এখানে বিল্ডিং তৈরি করে, বিল্ডিং বিক্রি করে। বাংলাদেশের সর্বপ্রথম এই প্লট করা আর এই বিল্ডিং বিক্রি করা সিস্টেমটা চালু করেছে এই ব্যক্তি। ওর যখন ফাঁসি হলো তখন ওর ভাই বলছিল, আমাদের কাছে সরকার বলতো 10,000 কোটি টাকা দিলে আমার ভাইকে ছেড়ে দিবে, আমরা ছেড়ে দিতাম। তাহলে কত টাকার মালিক? কত টাকার মালিক? শুধুমাত্র সমবায় করার মাধ্যমে। আমরা সমবায় করছি, আজকাল একটা কথা বলেছে, আমরা সমবায়ের কিন্তু আইন বুঝি না, বিধিমালা বুঝি না, আপনার নিয়ম বুঝি না। আমি ওইভাবে বলবো না, আমি বলবো সবাই বুঝেন, কিন্তু আরো ভালোভাবে এটা বোঝা উচিত, আরো ভালোভাবে এটা বোঝা উচিত। সমবায়ের মাধ্যমে অনেক কিছু করা সম্ভব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা সেমিনার ডাকলো, আপনার কনসালটেন্ট হিসেবে আমাকে ডাকলো, বাংলাদেশের কয়েকটা কোম্পানির এমডিকে ডাকলো। সেখানে সর্বশেষ বক্তা ছিলাম আমি। ওনারা একটা প্রতিষ্ঠান করতে চায়, কি প্রতিষ্ঠান করবে? সেখানে আমি আমার বক্তব্যে বললাম, আপনারা সমবায় সমিতি করতে পারেন। সেখানে সমবায় সমিতির সুবিধা কি আর কোম্পানির সুবিধা কি, দুইটা আইন তুলে ধরে বললাম। বাকি সব কনসালটেন্ট যারা ছিল ভাই, ওরা বলেছে আপনারা কোম্পানি করেন, প্রাইভেট কোম্পানি। আমি বললাম সমবায় সমিতি করেন। সর্বশেষ আমি আসার সময় দেখলাম আমার হাতে একটা খাম ধরে দিল ওরা। বাড়িতে এসে দিকে অনেকগুলো টাকা, হ্যাঁ অনেকগুলো টাকা। এবং পরে শুনলাম ওরা সমিতি, ওরা রেজিস্ট্রেশন করেছে এবং সেটা সমবায় সমিতি করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা, এর নাম হচ্ছে সিল্ক সিটি সমবায় সমিতি লিমিটেড। সমিত ভাইরা, প্রফেসররাও কিন্তু বুঝেছে এর গুরুত্ব কতখানি। আপনাদের হাতে যে লাইসেন্সটা আছে, যে কাগজটা আছে, এই কাগজটা দেখলে মনে হয় নরমাল একটা কাগজ, কিন্তু এর পাওয়ারটা কিন্তু অনেক বড়। কি বলেন, অনেক বড় না? এই কাগজ দিয়ে কেউ কেউ লিখছে ব্যাংক। এখানে একটা প্রতিষ্ঠান করেছে সম্প্রীতি, নাম দিয়েছে এসটিসি ব্যাংক। কয়েকদিন আগে দেখলাম কয়েকটা ব্রাঞ্চ বন্ধ করে দিয়েছে ব্যাংক লাগার কারণে। ওনাদের পরে দেখলাম কোনো রেজিস্ট্রেশন নাই, একটা রেজিস্ট্রেশন সেটা হলো সমবায় সমিতির রেজিস্ট্রেশন। দিয়ে ওরা ব্যাংক ঘোষণা দিয়ে ব্যাংক কার্যক্রম চালাচ্ছে। পাওয়ারটা অনেক বড়। আমি আপনাদের বলবো যে আপনারা সবাই আপনারা সমবায় নিয়মটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করেন, এর গুরুত্বটা বোঝার চেষ্টা করেন। এক সময় আসবে এই লাইসেন্স পাওয়া হবে দুষ্কর, এই লাইসেন্স পাওয়া হবে অনেক দুষ্কর। আমরা বাগমারায় যত সমবায় সমিতি আছি, আমি গত বছর বলেছিলাম আমরা ইচ্ছা করলে একটা বিপ্লব করে ফেলতে পারি। কি বলেন, ঠিক কিনা? 193টা সমবায় সমিতি, 193টা সমবায় সমিতি, সেখানে বিল শুরু করে সদস্য কত সদস্য হয়? এমপি সাহেব বলল কমপক্ষে 2 লাখ তো হওয়ার কথা, উপস্থিতি কম, এর জন্য দুঃখ প্রকাশ করেছেন। আমরা আগামী চেষ্টা করব এই প্রোগ্রামটাকে আরো বড় করে প্রোগ্রামটা করার। আর আমি অনুরোধ জানাবো কর্তৃপক্ষ মহোদয়কে যে আমাদের এই প্রোগ্রামটা, আমাদের এই মেলাটা যেন 2 ঘন্টার জন্য না হয়ে লম্বা সময়ের জন্য হয়। এই ব্যাপারে আপনারা আমাদের সহযোগিতা করবেন, আপনারা সচেষ্ট হবেন। সবার উন্নয়ন, মঙ্গল, উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। সবাইকে ধন্যবাদ।